ইনফ্লেশন তত্ত্ব প্রস্তাব করে যে মহাবিশ্বের একেবারে আদিতে রেডিয়েশন প্রভাবিত যুগ শুরু হওয়ার আগেই অত্যন্ত দ্রুত ত্বরণযুক্ত সম্প্রসারণের এক ক্ষণস্থায়ী পর্ব ঘটেছিল। ধারণা করা হয় এই ত্বরণ ঘটেছিল একটি কোয়ান্টাম ফিল্ড দ্বারা, যা বিকর্ষণকারী মহাকর্ষীয় প্রভাব সৃষ্টি করে। এটি সম্ভব হয় যদি ওই ফিল্ডের চাপ অত্যন্ত বৃহৎ এবং ঋণাত্মক হয়। এর নির্দিষ্ট উদাহরণ হলো একটি স্কেলার ফিল্ড, যা একটি সম্ভাব্য শক্তির সাথে সম্পর্কযুক্ত। এই ধরনের ফিল্ড বা ক্ষেত্র নেমে আসে সম্ভাব্য শক্তি দ্বারা সংজ্ঞায়িত একটি শক্তিপৃষ্ঠের নিচে, এবং যদি এটি ধীরে ধীরে নেমে আসে অর্থাৎ স্লো রোলিং ঘটে, তাহলে এটি একটি কার্যকর কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মতো কাজ করে, যার ফলে একটি ধ্রুবক ত্বরণযুক্ত সূচকীয় প্রসারণ লক্ষ্য করা যায়। এই যুগে স্কেলার ফিল্ড ছাড়া অন্য যে কোনো বস্তুর বা রেডিয়েশনের ঘনত্ব নগণ্য হয়ে যায়। এই সময় অবশিষ্ট থাকে ফিল্ডের প্রায় ধ্রুবক শক্তি ঘনত্ব, যাকে প্রায়ই ফলস ভ্যাকিউম বলে অভিহিত করা হয়, কারণ এটি কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের উচ্চ শক্তির শূন্যস্থান বা ভ্যাকিউমের মতো আচরণ করে। প্রতি সেকেন্ডে স্ফীতি অঞ্চলের আকার বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, কিন্তু এর শক্তি ঘনত্ব অপরিবর্তিত থাকে, ফলে সেই অঞ্চলের মোট ভর বিশাল হারে বৃদ্ধি পায়। ইনফ্লেশন শেষ হয় এই বিকর্ষণকারী বস্তুর ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে, যা পদার্থ ও রেডিয়েশনের এক মিশ্রণে পরিণত হয়। এই ক্ষয় ঘটে কোয়ান্টাম প্রক্রিয়ায়, যা সাধারণ বস্তুর তেজস্ক্রিয় ক্ষয়ের অনুরূপ হয়। এই ক্ষয়ের ফলে সৃষ্ট গরম সম্প্রসারিত গ্যাস হচ্ছে আদিম গরম বিগ ব্যাং যুগের সূচনা বিন্দু। এই দৃশ্যপট কয়েকটি মহাজাগতিক ধাঁধার ব্যাখ্যা দেয়। কেন মহাবিশ্ব এত বিশাল, কেন এটি এত অভিন্ন, এবং কেন এটি প্রায় সমতল, তা বিজ্ঞানীরা এখনো শনাক্ত করতে পারেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই তত্ত্বটি ব্যাখ্যা দেয় মহাবিশ্বে বৃহৎ পরিসরের গঠন কিভাবে উৎপত্তি লাভ করেছে। গ্যালাক্সির গুচ্ছসমূহ উদ্বুদ্ধ হয়েছে আদিম মহাবিশ্বের কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন দ্বারা সৃষ্ট ক্ষুদ্র বিচ্যুতি থেকে, যা ইনফ্লেশনারি সম্প্রসারণের ফলে আকারে বিশাল হয়ে ওঠে এবং পদার্থ ও রেডিয়েশনের বিচ্ছিন্নতার পরে মহাকর্ষীয় অস্থিতিশীলতার দ্বারা প্রবলভাবে বৃদ্ধি পায়। এই তত্ত্বের একটি বড় অর্জন হলো এটি খুব সূক্ষ্ম বৈচিত্র্যের কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভবিষ্যৎবাণী করেছিল, যা উপগ্রহ ও বেলুন থেকে পরিমাপ করা বর্তমানে সম্ভব হয়েছে। এই তত্ত্বের একটি জনপ্রিয় রূপ হলো কেওটিক ইনফ্লেশন, যা প্রস্তাব করে যে ক্রমাগত আরও ইনফ্লেশনারি বাবল বা বুদবুদ উৎপন্ন হয় এবং বিশাল আকারে সম্প্রসারিত হয়, ফলে বৃহৎ পরিসরে মহাবিশ্ব এক চিরস্থায়ী পুনরুৎপাদনশীল ফোম সদৃশ্য গঠন হয়ে ওঠে, যেখানে ইনফ্লেশন এবং ইনফ্লেশন পরবর্তী অঞ্চলসমূহ একে অপরের মাঝে ইন্টারফেস বা প্রবেশ করে। তবে মনে রাখা দরকার যে এই প্রস্তাবটি পরীক্ষাযোগ্য নয়। প্রকৃতপক্ষে সমস্ত সাফল্য সত্ত্বেও ইনফ্লেশন এখনও একটি পূর্ণাঙ্গ বিকশিত পদার্থবিজ্ঞানের তত্ত্ব হয়ে ওঠেনি। বিশেষ করে যে ক্ষেত্র বা ক্ষেত্রসমূহ ইনফ্লেশন ঘটিয়েছে তাকে ইনফ্ল্যাটন ক্ষেত্র বলা হয়, তাকে শনাক্ত করা যায়নি, এমনকি তার অস্তিত্ব এখনো ঠিকভাবে প্রমাণিত হয়নি। এছাড়াও বিভিন্ন তাত্ত্বিক জটিলতা রয়ে গেছে, যেমন ইনফ্লেশন ঠিক কিভাবে শেষ হয়, একটি চরমভাবে অনিয়মিত এবং অ্যানাইসোট্রপিক পরিস্থিতিতে ইনফ্লেশন শুরু হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং যদি যে কোনো প্রাথমিক শর্ত অনুমোদিত হয় তাহলে ইনফ্লেশন কতটা সফলভাবে মহাবিশ্বকে সমতল করে তুলতে পারে। এসব প্রশ্ন এখনো অমীমাংসিত। একটি কসমোলজি অ্যানাইসোট্রপিক হয় যদি আকাশের বিভিন্ন দিক থেকে দেখলে ফিজিক্যাল পরিস্থিতি অত্যন্ত ভিন্ন দেখা যায়। এই তাত্ত্বিক সমস্যাসমূহ ও প্রস্তাবিত পদার্থবিজ্ঞান পরীক্ষার অসুবিধা সত্ত্বেও ইনফ্লেশন বর্তমানে প্রাথমিক মহাবিশ্বের পদার্থবিজ্ঞানের জন্য প্রধান ব্যাখ্যামূলক পরিকাঠামো হয়ে উঠেছে। এটি বিপুল আগ্রহ সৃষ্টি করেছে কারণ এটি কণা পদার্থবিজ্ঞান ও কসমোলজির মধ্যে এক গভীর সংযোগ তৈরি করে এবং কসমোলজিক্যাল পর্যবেক্ষণকে ব্যবহার করতে দেয় কণা পদার্থবিজ্ঞানের তত্ত্বসমূহ পরীক্ষার জন্য।